হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে ফাংশনের গুরুমান ও লঘুমান। তো ফাংশনের গুরুমান লঘুমান বলতে কিন্তু ফাংশনের লঘিষ্ঠ, গরিষ্ঠ, বৃহত্তম, ক্ষুদ্রতম এই জিনিসগুলোকেই বোঝায়। তো আমরা প্রথমেই একেবারে বেসিক থেকে আসি। আমরা কিন্তু এই চ্যাপ্টারে ডিডিএক্স অফ ওয়াই বা প্রথম অন্তরজটাকে আমরা কিন্তু ঢাল হিসেবে বলেছি। সো এটা কি করে আমরা বলেছি এটা একটু বলে নেই, কারণ এই জিনিসটা এখানে আসবে। সো আমরা একটা বক্ররেখা এঁকে ফেলি। সো বক্ররেখার উপর আমি দুইটা পয়েন্ট নিলাম, পি এবং কিউ। সো পি পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই, কিউ পয়েন্টটা হচ্ছে, কিউটা হচ্ছে পি থেকে সামান্য একটু দূরে, তাহলে এক্স প্লাস ডেল এক্স, জাস্ট ডেল এক্স দিয়ে বোঝাচ্ছে যে ডেল এক্স পরিমাণ দূরে সে অবস্থিত, ওয়াই প্লাস ডেল ওয়াই। ওকে, এখন আমি একটা জ্যা এঁকে ফেলি পি এবং কিউ বিন্দুগামী। আচ্ছা, এখন একটু খেয়াল করি আমরা কিছু আঁকা কি করব। সো কিউ থেকে আমি প্রথমে একটা লম্ব আঁকতেছি আমাদের এক্স অক্ষের উপর। এরপর আমরা ধরি এটা লম্বটা হচ্ছে কিউ এন। সো এরপর কিউ এন এর উপর পি থেকে একটা লম্ব আঁকবো। খুবই সিম্পল আঁকাকিটা। আচ্ছা, পি এম একটা লম্ব আঁকলাম। এখন একটু আমরা লেন্থ গুলা বের করার চেষ্টা করি। আমরা দেখতেছি, আমি জাস্ট একটু বোঝার জন্য এটা একটু ডট ডট দিয়ে দিই। আমরা দেখতেছি এখান থেকে এইটুকু কিন্তু এই যে এই স্থানাঙ্কটা দেখে বুঝতেছি এখান থেকে এইটুকু হচ্ছে x আর এইটুকু হচ্ছে y। আচ্ছা, এখন চিন্তা করি এইটুকু যদি y হয় তাহলে এইটুকু ডেফিনেটলি y, তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের y প্লাস ডেল y, তাহলে এইটুকু হচ্ছে y, তাহলে এইটুকু অংশ কিন্তু আমাদের ডেল y হয়ে যাচ্ছে, তাই তো? খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে পুরোটা যেহেতু y প্লাস ডেল y আর এইটুকু যেহেতু y, জাস্ট y প্লাস ডেল y থেকে এইটুকু বাদ দিলেই কিন্তু আমি এই পার্টটা পেয়ে যাচ্ছি, কিউ এম পার্টটা পেয়ে যাচ্ছি ডেল ওয়াই। এরপরে আসি আমরা পি এন। একই রকম ভাবে আমরা খেয়াল করি এখান থেকে আমাদের মূল বিন্দু থেকে আমাদের এন পর্যন্ত হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, আর ও থেকে আমাদের এই পর্যন্ত কিন্তু আমাদের মানটা হচ্ছে এক্স। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এই যে এখান থেকে এইটুকু কিন্তু আমাদের ডেল এক্স হয়ে যাচ্ছে। সো এইটা ডেল এক্স হওয়া মানে কিন্তু এটাও ডেল এক্স, কারণ দুইটা কিন্তু সমান্তরাল রেখা, তাহলে এইটুকু পার্ট হচ্ছে ডেল এক্স। ওকে, তো আমরা লেন্থগুলো একটু বের করে নিলাম আমাদের সুবিধার জন্য। এরপরে একটা কাজ করি, আমি এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে একটু পেছনের দিকে বাড়িয়ে দিই এবং দেখ খেয়াল করি এখানে এটা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, ধরে নিলাম। তাহলে এটা যদি থিটা হয় ডেফিনেটলি এটাও কিন্তু থিটা হচ্ছে, যেহেতু দুইটা সমান্তরাল রেখা। সো এটা থিটা হইলে অবশ্যই এটা থিটা। এখন আমরা tan থিটা সমান কি পাচ্ছি? tan থিটা সমান আমরা কিন্তু জানি লম্ব বাই ভূমি। এখানে লম্বটা হচ্ছে ডেল ওয়াই, ভূমিটা হচ্ছে আমাদের ডেল এক্স। ওকে, এখন আমরা ডেল এক্স টা যদি জিরোর খুব কাছাকাছি ধরি তাহলে কি হচ্ছে, কিউ বিন্দুটা আস্তে আস্তে পি বিন্দুতে কিন্তু মিলিত হয়ে যাবে। সো তখন কিন্তু আর দুইটা পয়েন্ট থাকতেছে না, একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। তো একটা পয়েন্টে আমি কিন্তু একটা স্পর্শক আঁকতে পারবো। খেয়াল করি আমরা একটা স্পর্শক আঁকলাম। সো একই রকম ভাবে খেয়াল করি এই যে স্পর্শকটা, একটা পয়েন্টের স্পর্শকটা, সো এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করি তাহলে লেখা যাবে এভাবে, লিমিট del x tends to 0 del y by del x। সো এটাকে কিন্তু আমরা d dx of y দ্বারা প্রকাশ করি। আমরা লিমিট চ্যাপ্টারে দেখে এসেছি, এটাকে কিন্তু আমরা d dx of y দ্বারা প্রকাশ করি। তো আলটিমেটলি এই যে আমরা দেখে এসেছি tan থিটা মানে ঢালটা হচ্ছে del y by del x। সো এটাকে একটু জাস্ট দুইটা পয়েন্টকে একটাতে পরিণত করে আমরা কি করলাম, যে স্পর্শকের নতি হিসেবে যে আমরা অন্তরজকে দেখাইতে পারি সেটা কিন্তু দেখাই ফেললাম, যে এই যে একটা স্পর্শক সেটাকে আমরা কিন্তু এটার যে ঢাল সেটা কিন্তু আমরা d dx of y দ্বারা প্রকাশ করতে পারি। সো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি d dx of y equals to tan থিটা। দুইটা কিন্তু একই জিনিস। ওকে, এই জিনিসটা একটু দেখিয়ে নিলাম, এটা আমাদের এখানে কাজে লাগবে। আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এটা বের করার ক্ষেত্রে এই জিনিসটা একটু কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা দুই ধরনের ফাংশন দেখব। খেয়াল করি
ফাংশনে ধরে নেই ফাংশনটা হচ্ছে y = f of x। এই ফাংশনে আমরা জাস্ট চিন্তা করি x এর মান বৃদ্ধির সাথে সাথে x এর মান বৃদ্ধির সাথে সাথে y এর মান কিন্তু আস্তে আস্তে বাড়ছে বা ফাংশনের মান আস্তে আস্তে বাড়তেছে। খেয়াল করি এখানে x এর মান যেটা আছে, এখানে দেখো আমি জাস্ট ধরে নেই এখানে জাস্ট 5, এখানে ধরলাম 5, এখানে 6, এখানেও 6 হয়ে গেল। মানে x এর মান বাড়তে বাড়তে আমাদের খেয়াল করি আমরা x এর মান যত বাড়তেছে আমাদের ফাংশনের মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সো এই ধরনের ফাংশনটাকে আমরা বলি হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন। এখন এটাকে আমরা ddx of y এর মাধ্যমে কিভাবে প্রকাশ করব, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। খেয়াল করি আমি যদি যে কোনো একটা পয়েন্টে, ধরলাম এই পয়েন্টে আমি যদি একটা স্পর্শক আঁকি, স্পর্শক আঁকলে স্পর্শকটা কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করতেছে। খেয়াল করি 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ কিন্তু উৎপন্ন করতেছে। সো 90 ডিগ্রি থেকে ছোট কোণ মানে সূক্ষ্ম কোণ নিলে আমরা tan থিটা, এই থিটাটা সূক্ষ্ম কোণ হলে আমরা কিন্তু অলওয়েজ পজিটিভ মান পাই। তার মানে আমরা সব সময় এটার মান গ্রেটার দ্যান 0 পাবো যদি থিটাটা সূক্ষ্ম কোণ হয়। সেটা আমরা সবাই জানি যে থিটা সূক্ষ্ম কোণ হলে tan থিটার মান অলওয়েজ আমরা ধনাত্মক পাবো। তার মানে tan থিটাটা মানে কি ঢাল, ঢালটাকে আমরা ddx of y ও বলতে পারি। সো ddx of y টা কিন্তু এই ক্ষেত্রে গ্রেটার দ্যান 0 হচ্ছে। তার মানে ddx of y গ্রেটার দ্যান 0 হলে আমরা কিন্তু বলতে পারি একটা ফাংশনের মান কিন্তু x এর মান বৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে বাড়তেছে, মানে ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান। তো একই রকম ভাবে আমরা যদি উল্টাটা চিন্তা করি, আমি যদি এই ধরনের একটা ফাংশন চিন্তা করি, সো এখানে খেয়াল করি x এর মান যত বাড়াচ্ছি ফাংশনের মান কিন্তু আস্তে আস্তে কমতেছে, x এর মান বাড়াচ্ছি ফাংশনের মান আস্তে আস্তে কমতেছে। সো একই রকম ভাবে আমরা যদি ddx of y দ্বারা প্রকাশ করতে যাই তাহলে জাস্ট একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকলাম, স্পর্শকটা কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করলো। আমি ধরলাম এটা psi। সো আমাদের এখানে কিন্তু psiটা কিন্তু স্থূল কোণ। তো স্থূল কোণ বসালে কিন্তু এটা কিন্তু সব সময় আমাদের ঋণাত্মক আসবে। সো ক্যালকুলেটর বসিয়ে দেখতে পারেন যে এখানে যদি আমি স্থূল কোণ বসাই তাহলে কিন্তু ডেফিনেটলি tan psi এর মানটা ঋণাত্মক আসবে। তার মানে আমাদের ddx of y এর মানটা কিন্তু নেগেটিভ আসতেছে। সো আমি কিন্তু বিপরীতভাবে বলতে পারি যে ddx of y এর মানটা যদি লেস দ্যান 0 হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ফাংশনটা ক্রমহ্রাসমান, আস্তে আস্তে x এর মান বৃদ্ধির সাথে সাথে ফাংশনের মানটা আস্তে আস্তে কমতে থাকে। সো ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান ফাংশনটা আমাদেরকে একটু বুঝতে হবে। সো এখান থেকে আর কি মেইনলি আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম মানের ধারণাগুলো আসে। সো আমরা বৃহত্তম ক্ষুদ্রতম মানে চলে যাই। ধরি এরকম একটা ফাংশন, ওকে। সেখানে আমরা ফাংশনটাতে দেখতেছি সর্বোচ্চ একটা মান আছে এবং সর্বনিম্ন একটা পয়েন্ট আছে। সো বোঝাই যাচ্ছে ফাংশনের একটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আছে। তো ফাংশনের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বের করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা বলি যে dy by dx বা ddx of y equals to 0, বা আমরা যদি ফাংশনটাকে f of x দ্বারা প্রকাশ করি প্রথম অন্তরজটা হচ্ছে 0, f prime of x equals to 0। এটা কেন বলি, এটা বলার কারণটা কি এটা বুঝতে হবে স্যার। সো এখানে আমরা খেয়াল করি এই পয়েন্টে একটা সর্বোচ্চ অথবা সর্বনিম্ন পয়েন্টে আমরা যদি একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা আমরা খেয়াল করে দেখব x অক্ষের একটা সমান্তরাল রেখা পাচ্ছি। কিন্তু তো x অক্ষের সমান্তরাল রেখা মানে কিন্তু সে x অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করে নাই। তার মানে সে x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমরা ঢালটা কিন্তু ddx of y বা tan 0 বলতে পারি। তো tan 0 এর মান কিন্তু আমরা জানি 0। সো এই কারণেই কিন্তু আমরা সর্বপ্রথম সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার জন্য ddx of y equals to 0 বলি। এটা হচ্ছে মেইন কজ যে আমাদের এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানেই কিন্তু আমাদের এই যে ঢালটা x অক্ষে স্পর্শকটা x অক্ষে সমান্তরাল হচ্ছে, অন্য কোনো পয়েন্টই হবে না। অন্য কোনো যে কোনো একটা পয়েন্টই নিলে এটা কিন্তু x অক্ষের সমান্তরাল হচ্ছে না। এখানে কিন্তু tan যে কোনো অ্যাঙ্গেল নিলে কিন্তু 0 আসতেছে না। সো শুধুমাত্র সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুর জন্যই কিন্তু এই tan থিটার মানটা 0 আসতেছে। তার মানে ddx of y এর মানটা
0 আসতেছে। সো এই কারণে কিন্তু এট ফার্স্ট আমরা বলে নেই যে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমরা ddx অফ y বা প্রথম অন্তরজ যেটা প্রথম অন্তরজটা আমরা শূন্য বসাই। ধরি আমরা একটা যে কোনো একটা ফাংশন ধরে নিই 3x³ জাস্ট x³ মাইনাস 5x প্লাস 5 জাস্ট একটা ফাংশন ধরে নিলাম। তো f of x equals to একটা ফাংশন। এখন আমরা খেয়াল করি আমরা প্রথমেই কি করি, আমরা প্রথম অন্তরজটা বের করি। তাহলে প্রথম অন্তরজ বের করতে গেলে f prime of x equals to জাস্ট ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, x³ কে করলে আসছে 3x² minus 3, 5 কে করলে তো 0। এখন আমরা যেটা বলেছি যে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমাদের প্রথম অন্তরজটা শূন্য। তাহলে প্রথম অন্তরজ আসছে আমাদের 3x² minus 3, তাহলে 3x² minus 3 equals to আমরা 0 বসালাম। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করি, x² minus 1 equals to 0, যেহেতু 3 not equal to 0 তাহলে আমাদের x² minus 1 equals to 0। সো এখান থেকে কিন্তু আমরা x এর দুইটা ভ্যালু পাচ্ছি, প্লাস মাইনাস 1, x এর দুইটা পয়েন্ট পাচ্ছি, যে x এর ভ্যালু একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। তার মানে এখান থেকে আসলে এইটা বসিয়ে আমরা কি পাই, এটা বসিয়ে কিন্তু আমরা এক্সট্রিম পয়েন্ট বা চরম বিন্দু পাই, যে আমরা কোন পয়েন্টগুলোতে x এর কোন ভ্যালুগুলোতে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাবো। সো এইটা করার পরে আমরা দেখলাম যে দুইটা ভ্যালু পাইলাম, +1 -1। জাস্ট আমরা ধরে নিই এখানে হচ্ছে x +1, এখানে x 1 আর এখানে হচ্ছে জাস্ট ধরে নিচ্ছি এটা যদি 1 মনে হচ্ছে না, x -1। ওকে, আচ্ছা 1 ধরে নিছি যেহেতু একটু চিত্রটা একটু চেঞ্জ করে দিই, এখন মনে হচ্ছে x -1। ওকে, একটু খেয়াল করি এখানে আমরা আসলে দেখে বোঝা যাচ্ছে যে x 1 এ তো সর্বোচ্চ মান হবে, কিন্তু তুমি চিন্তা করে দেখো চিত্রটা কিন্তু উল্টাও থাকতে পারতো, চিত্রটা এরকমও থাকতে পারতো, তাই তো? চিত্রটা এরকম থাকলে x 1 এসে কিন্তু সর্বনিম্ন, আবার x -1 এ কিন্তু সে সর্বোচ্চ। মানে তুমি এক্সট্রিম পয়েন্ট বের করেই বলতে পারবা না যে কোন পয়েন্টে সর্বোচ্চ হচ্ছে আর কোন পয়েন্টে সর্বনিম্ন হচ্ছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। এটা বলার জন্য, এটা বের করার জন্য আমরা কি করতে হয়, আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয়। কারণ আমরা কিন্তু অন্তরীকরণের মাধ্যমেই কিন্তু প্রথমে দেখে আসছি যে ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে বা ফাংশনটা হ্রাস পাচ্ছে আস্তে আস্তে। সো অন্তরীকরণের মাধ্যমেই কিন্তু আমরা ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে এই জিনিসটা বোঝা যায়। সো আমরা একটু খেয়াল করি, আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিই। আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পাচ্ছি, আমরা পাচ্ছি x² কে করলে 2x, তাহলে 6x পাচ্ছি, আর এটাকে করলে তো 0। এখন আমাদের দেখতে হবে x 1 এবং -1। x 1 এর জন্য x যদি 1 হয় তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কি আসতেছে, 6 * 1, তার মানে 6 আসতেছে, গ্রেটার দেন 0। তার মানে x 1 পয়েন্টে, খেয়াল করি x 1 পয়েন্টে আমাদের ফাংশনের মানটা পজিটিভ আসতেছে। তার মানে x 1 এ আমরা কিন্তু কি পাবো, সর্বোচ্চ না সর্বনিম্ন মান পাবো। এখানে মানে কি ফাংশনের মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু x 1 পয়েন্ট, ঠিক আছে। এখন জাস্ট এর আশেপাশে x এর মান, এরপরে আমরা যত বাড়াবো, x এর মান যত বাড়াবো তত কি হবে, ফাংশনের মানটা আস্তে আস্তে বাড়তে থাকতেছে। খেয়াল করি, তাহলে x এর মান যদি আস্তে আস্তে বাড়তে থাকে সেই ক্ষেত্রে কি হবে, x 1 এ কিন্তু আমরা সবচেয়ে ছোট ভ্যালু পাবো। তাহলে আলটিমেটলি কিন্তু এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে এখানে আমাদের সর্বোচ্চ মান এটা, সর্বনিম্ন মান এটা, কিন্তু অঙ্ক করে আমরা দেখতেছি এটা গ্রাফটা কিন্তু এরকম হবে। মানে x 1 এ কিন্তু আমরা সর্বনিম্ন ভ্যালু পাচ্ছি। খেয়াল করে দেখি x 1 এ কিন্তু আমরা সর্বনিম্ন ভ্যালু পাচ্ছি। কারণটা আমি আবার বলতেছি, এখানে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করে দেখলাম আমাদের x এর মান বৃদ্ধির সাথে সাথে ফাংশনের মানটা কি করতেছে, বাড়তেছে। খেয়াল করি ফাংশনের মানটা বাড়তেছে, তার মানে x এর মান যতই বাড়াবো ফাংশনের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে এই পয়েন্টে সবচেয়ে ছোট ভ্যালু ছিল, এরপরে আমরা আরো বড় ভ্যালু পাবো। এই পয়েন্টটাতে সবচেয়ে ছোট মান ছিল, এরপরে আমরা দেখতেছি এই সামনের ভ্যালুগুলোতে x এর মান যত বাড়াচ্ছি ফাংশনের মান কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি এই পয়েন্টে সবচেয়ে ছোট মান, তো এই কারণেই কিন্তু আমরা বলি x 1 এ আমরা সবচেয়ে ক্ষুদ্রতম মান পাবো। এটাই কিন্তু বলা হয়। অনেকে চিন্তা করে যে এটা গ্রেটার দেন 0 আসলে আমরা বড় মান পাবো, না, কিন্তু এখানে গ্রেটার দেন 0 আসা মানে হচ্ছে এই পয়েন্টের পরে
আমরা x এর মান যত বাড়াবো তত আমরা ফাংশনের ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। তো ডেফিনেটলি এই পয়েন্টটাতে আমাদের ফাংশনের মান সর্বনিম্ন হবে। সো একই রকম ভাবে x যখন আমরা -1 নিব তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা আসতেছে -6 লেস দেন 0। তার মানে আমরা কি দেখতেছি, -1 এর জন্য -1 এ জাস্ট চিন্তা করি এখানে x -1। সো আমরা যখন -1 নিচ্ছি আমরা দেখতেছি যে x এর মানটা যত আস্তে আস্তে বাড়াচ্ছি, খেয়াল করি x এর মানটা বাড়াচ্ছি, এদিকে নিচ্ছি, x এর মানটা এদিকে নিচ্ছি, তখন ফাংশনের মানটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। খেয়াল করে দেখি ফাংশনের মানটা কমতেছে। এখানেও কিন্তু আমরা দেখতেছি সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু লেস দেন 0 আসছে। তার মানে কি ফাংশনের মানটা আস্তে আস্তে কমতেছে। তার মানে x -1 এ আমাদের ফাংশনের মানটা সবচেয়ে বেশি ছিল। ঠিক আছে, এই কারণে এই যে লেস দেন 0 আসার পরে আমরা কি বলি, x -1 এ ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান। তো সর্বোচ্চ মান যে কথা, গুরু মান একই কথা, আর সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মানটাকে কিন্তু আমরা লঘু মান বলি। ঠিক আছে, সো এই কথাবার্তা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। তো বোঝা যাচ্ছে এখানে গ্রেটার দেন 0 হলে কেন আমরা বলতেছি সর্বনিম্ন মান পাই, আবার লেস দেন 0 হলে কেন আমরা সর্বোচ্চ মান পাই। এটা হচ্ছে মেইন বেসিক। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝে করতে হবে আমাদের। আমরা অঙ্ক করে যাই, অনেক সময় দেখা যায় মুখস্থ করে যায়, হ্যাঁ গ্রেটার দেন 0 হলে সর্বনিম্ন, লেস দেন 0 হলে সর্বোচ্চ। ঠিক আছে, আবার অনেক সময় কিন্তু এই যে এখানে কিন্তু উল্টাটা হয়েছে, যে উপরেই থাকলে এই x -1 এর জন্য কিন্তু আমরা সর্বোচ্চ মান পাইছি, আবার x 1 এর জন্য আমরা সর্বনিম্ন মান পাইছি। যে এটা পজিটিভ হইলে এটার জন্য আমরা সর্বোচ্চ মান পাবো তা কিন্তু না। ঠিক আছে, এভাবে চিন্তা করার কিছু নাই, এটা উল্টাও আসতে পারে। অনেক সময় সর্বোচ্চ মান এবং বৃহত্তম মান খেয়াল করে দেখবে এরকম অঙ্ক আছে কিন্তু আমাদের শেষ চ্যাপ্টারে কিন্তু এই টাইপের অঙ্ক আছে যে সর্বোচ্চ মানটাই ছোট আসতেছে, আবার সর্বনিম্ন মানটাই বড় আসতেছে। তো যাই হোক, তো আশা করি সবাই বেসিকটা বুঝতে পেরেছেন। তো কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি প্রয়োজন হলে, দরকার হলে আমি এখানে কিছু অঙ্ক করে আমি আবার বুঝাই দিব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।